আপনি একজন বিনিয়োগকারী এবং ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ এবং বর্তমান বোর্ডের একজন পরিচালক হিসাবে ডেস্টিনি গ্রুপের যে একটি মামলা ইতিমধ্যে আপনি জানেন যে 2022 সালের 12 মে অর্থাৎ মাল্টিপারপাসের মামলাটি নিষ্পত্তি হয়েছে। এখন আর একটি মামলা নিষ্পত্তি বাকি আছে। তো এই যে নিষ্পত্তি যেটা বাকি আছে, এই মামলাটি আনুমানিক যেটা নিষ্পত্তির জন্য বলা হয়েছে, এটি নিষ্পত্তি হওয়ার জন্য এই মুহূর্তে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনাদের পক্ষ থেকে কি করণীয় বলে মনে করেন? কোন কাজটিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন আপনি? আসলে অ্যাকচুয়ালি আইনি বিষয়গুলো আইনের ধারায় চলে। আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে এর মধ্যে কি আর করার ছিল? মানববন্ধন করা, বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপ্লিকেশন পৌঁছানো, কিন্তু এইটার উপর তো আইন চলে না। আইন এখানে আমাদের ব্যারিস্টার রয়েছেন, আমাদের উকিল সাহেব রয়েছেন, তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছেন আজকে 12-13 বছর। তো সেই অনুযায়ী চলছে। এখানে বিনিয়োগকারীরা আমরা কি মনে করব কি মনে করব না বা কি করা উচিত, আমার যেটা করা উচিত সেটাই চলতেছে। আইনের ধারায় শুনানি চলছে, সেখানে সাক্ষী চলছে, ওই অনুযায়ী বিচারক তার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা ছাড়া তো আমরা আর কিছু দেখি না। বিনিয়োগকারী আমাদের অপেক্ষা করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ জালেম সরকার থেকে আমাদের বাঁচিয়েছ, এখন নতুন সরকার এসছে, এই সরকার তাদের কাছ থেকে আমরা ভালো বিচার পাবো, ন্যায় বিচার পাবো, দ্রুত আমাদের এমডি স্যারকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো এবং এটা খুব তাড়াতাড়ি পাবো, এটা আশা করি। এই জন্য কারণ এখন তো স্বৈরাচার সরকার নেই, এখন তো সেই আমরা ষড়যন্ত্রের মধ্যে নেই। কারণ খুনের আসামিও কিন্তু জামিন হচ্ছে, ইতিমধ্যে হয়েছে, অনেকেরই হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেশের মধ্যে অনেক বড় বড় মামলার জামিন হয়ে যাচ্ছে। আমরা দুদকের মামলায় পড়েছি, বাংলাদেশ ব্যাংক বলেছে ডেস্টিনিতে কোনো মানি লন্ডারিং হয়নি, টাকা পাচার করার তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তো এরকম রিপোর্ট পাওয়ার পরও একটা মানুষ এখনো পর্যন্ত দেখা গেছে আমাদের মামলা একটা বিচার হয়েছে, এটা আবার আপিল করেছি আমরা। আর একটা মামলা অলরেডি এখন পর্যন্ত রায় ঘোষণা হয়নি, কিন্তু 12-13 বছর হয়ে গেছে। মানে একটা লোক জামিনের নামে 12টি বছর আজকে জেলখানায়। কোন স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রে আমরা পড়েছি? তো যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার এসেছেন, তাদের সাথে যারা সহযোগী আছেন সবাই যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট বুদ্ধি রাখেন এবং তাদেরকে আমরা সেলুট করি। এবং এই দেশের পরিবর্তনে আমি সিরাজুজ্জামানের মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, আমার শত শত লোক নিয়ে, ডেস্টিনির লোক নিয়ে, এবং সেগুলো প্রুফ আছে, ডকুমেন্টারি আছে আমার কাছে, আমি ফেসবুকে পোস্ট করেছি। আমরা রাস্তায় আন্দোলন করেছি ছাত্রদের নামে এই স্বৈরাচার সরকারকে পতন করার জন্য। তো এখন যেহেতু স্বৈরাচার সরকারকে পতন করার জন্য আমরা রাস্তায় ছিলাম, তো আমরা ন্যায় বিচার পাবো এই আশাই আমরা রাস্তায় ছিলাম। হ্যাঁ, আমরা এটাই। আমি আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে যেহেতু জনাব রফিকুল আমিন স্যার একটি মামলায় আর জামিন হলে উনি বের হয়ে চলে আসবেন, উনি বের হয়ে চলে আসার পর মূলত কোন কাজটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন আপনি একজন বিনিয়োগকারী হিসাবে? এক হচ্ছে বিনিয়োগ ফেরত দেওয়া, 2 হচ্ছে ব্যবসা চালু করা। এই দুটার মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে 3টা পার্ট রয়েছে। আমাদের এমডি স্যার বের হয়ে আসলে, আসলে এমডি স্যারের বিষয়টা আমি একটু ভিন্নভাবে বলবো। পৃথিবীতে যুগে যুগে মহান রব্বুল আলামিন কিছু এক্সেপশনাল মানুষ পাঠায় এই পৃথিবীতে। যেমন মেসি, সে কিন্তু ভালো ফুটবল খেলে, এটা কিন্তু এই যুগের একজন ভালো খেলোয়াড়, কিন্তু তাকে যদি ক্রিকেট খেলতে দেওয়া হয় সে কিন্তু ভালো পারবে না। আবার সাকিবুল হাসান অলরাউন্ডার, তাকে যদি ফুটবল খেলতে দেওয়া হয় সে কিন্তু পারবে না। আবার যদি আমরা এশিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, শাহরুখ খান সেই লেভেলের। তো এরকম দেখা গেছে নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, মাহাতির মোহাম্মদ, তো এই আমাদের ডক্টর ইউনূস স্যার। ঠিক আছে, মহান রব্বুল আলামিন যুগে যুগে কিছু কিছু মানুষকে এক্সেপশনাল কিছু যোগ্যতা দিয়ে পাঠায়, কিন্তু সব যোগ্যতা পৃথিবীতে কাউকে দেয় না।
মহানবুল আলমিন দেয়নি। একটা মানুষের এমন একটা যোগ্যতা, ওই যোগ্যতা দিয়ে সে দেখা গেছে পৃথিবীতে ইতিহাস তৈরি করে। তো এমডি স্যার হলো ইতিহাস তৈরি করে একটি লোক, তার ভিতরে কিছু এক্সেপশনাল মহান রব্বুল আলমী কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন, তার লিডারশিপ, সে স্বপ্ন দেখে না, সে স্বপ্নের উপর দাঁড়িয়ে কথা বলে। তো এই লোকটা যখন এমন একটা লোক যে সারা বাংলাদেশে 45 লক্ষ লোককে একত্রিত করেছেন তার লিডিং এর পাওয়ার দিয়ে, তার মোটিভ, তার মধ্যে ওই যোগ্যতা মহান রব্বুল আলমিন দিয়েছেন। এবং 12 বছর যাবত এখনো একজন তার বিরুদ্ধে মামলা সবচেয়ে করেনি। মজার ব্যাপার হলো যে একটা গার্মেন্টস এর কর্মী সে 2-3 মাসের বেতন না পেলে সে কিন্তু রাস্তায় নামে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আজকে এই ডেস্টিনিতে 45 লক্ষ লোক এখানে দুদুগের কথা মতে 4400 মানে 4200 কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে একটা জিডিও করেন একটা ডিস্ট্রিবিউটর। তার মানে কি? কোনো কমপ্লেন নেই, এই লোকটা ইনোসেন্ট। বের হলে কোন কাজ থেকে সবচেয়ে বেশি দিবে? এখন দেখা গেছে সে তো মানে ক্রিয়েটিভ, সে 3টা কাজ এখানে। একটা হলো আমাদের আইনি বিষয়টা, আর একটা হলো ডিস্ট্রিবিউটারদের বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া, আর একটা হলো ব্যবসা চালু করা। তো আইনি বিষয়টা হলো আইন অনুযায়ী চলবে, ধারা অনুযায়ী চলছে। হ্যাঁ, এখন টাকা ফেরত দেওয়ার বিষয়টা হলো গভর্নমেন্ট বাহাদুর বা আমাদের মহামান্য আদালত সে কখন রায় দিবে ওই রায়টাকে ফলো করে তো আমরা এমডি স্যার এটা ফলো করবে। আর দ্বিতীয়ত হলো আইনের আরো কিছু বিষয় আছে যে আমরা এখান থেকে দ্রুত আইনকে ফলো করে কিভাবে ব্যবসা শুরু করা যায়, এই ব্যবসার কাজে এমডি স্যার হাত দিবেন। কারণ হলো আমরা বিনিয়োগ নিয়েছি মানুষের কাছ থেকে, এইটাই ছিল অপরাধ, কিন্তু আমরা প্রোডাক্ট তো সেল করতে পারি, প্রোডাক্ট সেল করতে তো আমাদের সমস্যা নেই। আমাদের 45 লক্ষ লোক সারা বাংলাদেশে বলবো না সারা পৃথিবীতে এখনো অপেক্ষা আছে এমডি স্যার বের হয়ে আসবে, লক্ষ লক্ষ লোক ব্যবসা শুরু করবে। তো ব্যবসা শুরু করার জন্য যদি কোনো আইনি বিষয়গুলো নিয়ে কোর্টে যেতে হয় বা কোথাও যেতে হয়, মন্ত্রণালয়ে যেতে হয়, ব্যবসা করার জন্য যা যা করা দরকার ওগুলো করে আমার মনে হয় এমডি স্যার প্রথমে ব্যবসা শুরু করার জন্য যা করা দরকার উনি ওই বিষয়গুলো ঠিক করে ব্যবসা শুরু করবেন, এটা আমার। জি জি, ধন্যবাদ আপনাকে।